This video is made for education purpose only. সোনার দাম রেকর্ড কমছে। বর্তমানে সোনার দাম কমছে এবং সোনায় দিতে পারে আপনাদের সবথেকে বেশি লাভ। এই মুহূর্তে সুবর্ণ সুযোগ বলতে পারেন সোনায় ইনভেস্টমেন্টের কিংবা সোনা বাই বা সেলের। সেক্ষেত্রে কি অপরচুনিটি রয়েছে এবং সোনা কত দূর পর্যন্ত কমতে পারে এবং সোনা কখন র্যালি দেবে, সমস্তটা বিস্তারিত অ্যানালাইজ করে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং ইতিহাস জানবো এই ভিডিওতে, যাতে আপনারা সোনায় সঠিক সময়ে ইনভেস্ট করতে পারেন এবং সঠিক সময়ে বাই কিংবা সেল করতে পারেন। কাজে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনাল হতে চলেছে, কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে সোনার দাম কিন্তু রেকর্ড কমছে, রেকর্ড কমেছে। অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে, রিসার্চাররা বলছে যে ৮০,০০০-এর কাছাকাছি সোনা চলে আসতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ৮০,০০০-এর কাছাকাছি সোনা আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি পুরোটা এক্সপ্লেন করবো। আগে বলে রাখি, এই লিকুইডিটি গেম, অনেকে লিকুইডিটি গেমটা বুঝতে পারছে না। অনেকেই ভাবছে যে যুদ্ধ যখন হয়, আনসার্টেনিটি দেখা যায়, তখন কিন্তু আমাদের সোনার দাম বেড়ে যায় বিশ্বব্যাপী। কিন্তু অ্যাকচুয়ালি সেটাই বাস্তব নয়, এর পেছনেও কিছু রহস্য লুকিয়ে রয়েছে। লিকুইডিটি কিন্তু বড় একটা গেম। লিকুইডিটি ব্যাপারটা বুঝতে হবে, তারপর আমরা হিস্ট্রিতে যাব এবং অ্যানালাইজ করার চেষ্টা করব যে কি হতে চলেছে মার্কেটকে। দেখো, লিকুইডিটি গেম অনেকেই আমরা বুঝি, আবার অনেকে বুঝি না। লিকুইডিটি গেমটা বুঝতে হবে। দেখো, গোল্ড ক্রাইসিস না টাকা কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা সবথেকে বড় ব্যাপার। যে এই মুহূর্তে আমরা যে টাকাটা গোল্ডে ইনভেস্ট হতো, সেই টাকাটা কোথায় যাচ্ছে এবং কতদিন সেই টাকাটা গোল্ডে আসবে না, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো যে লিকুইডিটিটা কি হতে চলেছে। ভালো করে ক্লিয়ার করে দেখুন যে আমরা যখনই দেখি যে বিশ্বে আনসার্টিনিটি দেখা গেছে, বিশ্বে যুদ্ধ হচ্ছে, তখন সোনার প্রাইস বেড়ে যায়। তার বিশেষ কারণও রয়েছে, কারণ কোথায় কোন জিনিসের কি দাম থাকবে সেটা বলা যায় না। কিন্তু সোনা এমন একটা ধাতু যেটার দাম কখনো শূন্য হতে পারে না। সোনা দিনকে দিন বেড়েই চলে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন পরিস্থিতি এবং পুরো বিশ্বব্যাপী আনসার্টেনিটি তৈরি হয়েছে। অনেক দেশে লকডাউনের পরিস্থিতিও হয়েছে, বেসিক লকডাউনও হয়েছে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এই আপৎকালীন পরিস্থিতিতেও কিন্তু সোনার দাম কমছে। প্রথম রিজনের কথা যদি বলি যে কেন এই বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট এফেক্ট। ইন্টারেস্ট এই মুহূর্তে কিন্তু কমাচ্ছে না। ইউএস, আমেরিকা বলো বা অন্যান্য দেশ বলো, এখন কিন্তু 6-8% কিন্তু ইন্টারেস্ট রেট রয়েছে। এবং ফেডের রেট যদি বলি, সেটা কিন্তু ডাউন হয়নি এই আপৎকালীন পরিস্থিতিতেও। এই মুহূর্তে যদি বলো আমেরিকায় কিন্তু প্রচুর পরিমাণে, আমেরিকার কোনো দরকার ছিল না যুদ্ধে যাওয়ার, কিন্তু আমেরিকা এই মুহূর্তে নিজে থেকেই যুদ্ধে গেছে এবং যার কারণে যুদ্ধ তো থামাতে পারছে না, কিন্তু প্রত্যেক দিন প্রায় কয়েকশো কোটি টাকা করে তার যাচ্ছে, মানে পুরোপুরি নষ্ট হচ্ছে। যেটা জন্য ইকোনমি কিন্তু পড়ে যাচ্ছে। তার সত্ত্বেও ও কিন্তু 6-8%, মানে প্রায় ইউএসের জনসাধারণের জন্য 5% ফিক্সড রিটার্ন বলছে ফিক্সড ডিপোজিট এফডি, কিংবা বলা হচ্ছে যে গভর্নমেন্ট বন্ডগুলো রয়েছে, এই গভর্নমেন্ট বন্ডেও কিন্তু 6-8% দেওয়া হচ্ছে। তো মানুষ কি বলছে যে যুদ্ধের পরিস্থিতিতে সোনাও আপ ডাউন করছে, শেয়ার মার্কেটের অবস্থা তো তোমরা জানোই। সেইখানে দাঁড়িয়ে যদি এমন সরকার ইনসিওর করে, সরকার বলে যে আমি ফিক্সড 5-8%-এর মধ্যে রিটার্ন দেবো, তাহলে মন্দা কোথায় কোথায় অসুবিধা আছে? টেনশন ফ্রি ইনভেস্টররা ইনভেস্ট করে রাখবে এবং একদম সঠিক ইনভেস্টমেন্ট পাবে। এটা হচ্ছে একটা বড় কারণ যে রেট বাড়লে মানুষ বন্ড এবং এফডি করতে চায়, গোল্ড থেকে বেরিয়ে আসে। যার কারণে যেহেতু এখনো পর্যন্ত ফেডের রেট কমেনি এবং যে দেশের যে সরকার রয়েছে তারা আরও মোর ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যে ফিক্সড ডিপোজিট রেট বা বন্ড রেট বা টেজিটি যে রেটগুলো আছে সেগুলো কিন্তু বাড়িয়ে রেখেছে, যার কারণে কিন্তু
গোল্ডে সবাই ইনভেস্ট করছে না, উল্টে গোল্ড সেল করে তারা একটা ফিক্সড জায়গার থেকে যে রিটার্ন পাবে সরকারি ইন্স্যুয়ার রয়েছে যেখানে, সেখানে তারা ইনভেস্ট করছে, যার কারণে গোল্ড কিন্তু পড়ছে। কিন্তু এই গোল্ডটা কি দীর্ঘদিন পড়বে? না। কেন এই কথা বলছি সেটাও বলবো। তার আগে বলে রাখি যে এখানে স্ট্রং ডলার এই মুহূর্তে স্ট্রং হচ্ছে। এবার দেখো, গোল্ড শক্তিশালী হলে মানে ডলার শক্তিশালী হলে গোল্ডের দাম কিন্তু কমে। গোল্ড যখন বাড়বে তখন ডলার কিন্তু কমে, এবং ডলার যদি বাড়ে তাহলে গোল্ড কিন্তু কমে। তো এখানে ডলার এই মুহূর্তে শক্তিশালী হচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে, সেই কারণে কিন্তু গোল্ডের প্রাইস কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কমছে, এটাও কিন্তু একটা কারণ। এবার বলে রাখি যে আরও একটা বিশাল বড় বিষয়, সেটা হচ্ছে সবথেকে বেশি বড় বিষয়, সেটা হচ্ছে প্যানিক সেলিং। মানে এই যে ভয় পাচ্ছে যে গোল্ড হঠাৎ করে দাম করে পড়ে যাবে, সবাই বলছে 80,000, বিভিন্ন অ্যানালিস্ট বলছে যে 80,000-এর কাছাকাছি সোনা আসতে পারে। দেখছো দিনে দিনে কি পরিমাণে কমছে, ঠিক আছে, সোনার দাম যেরকমভাবে বেড়েছিল সেরকমভাবে কমছে। এবার সেই কারণে তারা ভয় পাচ্ছে এবং প্রফিট বুকিং করতে চাইছে অনেকে, যে না যতটুকু লাভ আসছে ততটুকুতে সেল করে দিই। সেই কারণে কিন্তু এখানে ফিজিক্যাল গোল্ডের কথা বলছি না, যারা ইটিএফ করছে, যারা ডিজিটালি গোল্ডে ইনভেস্ট করেছে, তারা শেয়ার মার্কেটে কি হচ্ছে ক্রাইসিস দেখে বড় ইনভেস্টাররা যারা রয়েছে, যারা মানে বড় পরিমাণ কর্পাস কি হচ্ছে গোল্ডে রেখেছিল, তারা গোল্ড বিক্রি করে ক্যাশ নিয়ে নিচ্ছে। ক্যাশ নিয়ে কি করছে আমি বললাম, ক্যাশটা নিয়ে কি করছে, সরাসরি সরকারি ইনভেস্টমেন্ট করছে, সরকারি জায়গায় ইনভেস্টমেন্ট করছে, ফিক্সড ডিপোজিট করছে, যেখানে একটা ফিক্স রিটার্ন তারা পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতিতে তারা আর রিস্ক নিতে চায় না, সেই কারণে কিন্তু তারা গোল্ড থেকে বেরিয়ে আসছে। এবং গোল্ড থেকে যখন বেরিয়ে আসছে একটা লিকুইডিটি সৃষ্টি হচ্ছে, যার কারণে গোল্ড প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, গোল্ডে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, যার কারণে কিন্তু গোল্ড ধড়াস করে পড়ছে এবং পড়তেই আছে। এখনো পর্যন্ত হয়তো একটু উঠছে, আবার ধড়াস করে পড়ে যাচ্ছে এবং পড়তেই থাকবে। যতদিন যুদ্ধ এইভাবে চলবে ততদিন পড়বে। তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে 80,000-এর কাছাকাছি যেতে পারে। অ্যাকচুয়ালি বাস্তবটা কিন্তু সেটা না, এর পেছনেও কিছু রহস্য আছে। এই মুহূর্তে আরও একটা মেন রিজন কিন্তু তেলের দাম বেড়ে যাওয়া। তেলের ওপর সব কিছু নির্ভর করছে। আমরা জানি স্টেট অফ হরমুজ, যেখানে থেকে বিশ্বের 20% তেল জাহাজ দ্বারা যায়, বিশ্বের 20%, সেই জায়গাটাই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে কিন্তু তেল সংকট দেখা গেছে বিভিন্ন দেশে। যদিও আমাদের দেশে সেরকমভাবে আমরা তেল সংকট দেখিনি, তেলের প্রাইস বাড়েনি অনেক জায়গায়। অ্যাকচুয়ালি লকডাউনের মতো অবস্থা, মানে তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে তেল যদি না থাকে তাহলে সব কিছু তেলের ওপর ডিপেন্ডেন্ট। তো এক জায়গার থেকে আরেক জায়গায় জিনিসপত্র আসে, সমস্ত কিছু তেলের ওপরে ডিপেন্ডেন্ট। তেল যদি না আসে সব জিনিসের দাম হাই হবে, এবং যার কারণে আংশিক লকডাউনও হচ্ছে বিভিন্ন দেশে, ঠিক আছে। সেই কারণে আমরা যদি আগে এই তেল সংকট আগে যখন হয়েছিল সেই সময়কার কথা যদি বলি, 1973 সালে তেল সংকট এরকমভাবে এসেছিল, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল, যার কারণে কি হচ্ছে তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে গেছিলো, ঠিক আছে, 4 গুণ বেড়ে গেছিল। বিশ্বজুড়ে ভয় সৃষ্টি হয়েছিল, মুদ্রাস্ফীত আশঙ্কা তৈরি হয়, যার কারণে শুরুতে গোল্ড স্থির থাকলেও পরে নিচে নেমে গেছিল, এবং শেষে যখন একদম যুদ্ধ শেষ বা এই তেল সংকটের পরিস্থিতি শেষ, তখন কিন্তু দাঁড়াম করে র্যালি দেখিয়েছিল গোল্ড, যেটা প্রায় 1-2 বছরের মধ্যে 150% বৃদ্ধি হয়েছে। এবারেও কিন্তু প্রায় সেম সম্ভাবনা রয়েছে। কেন? কারণ বলছি। এবার দ্বিতীয় দেখি 2001 সালে যখন একটা বাজারে ধস নেমেছিল, 2001 সালের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কথা যদি বলি, বিশ্বজুড়ে আতঙ্ক ছিল, শেয়ার বাজারে ধস নেমেছিল, মানুষ নিরাপদ জায়গা খুঁজছিল। শুরুতে তেমন গোল্ড সেরকম বাড়েনি শুরুতে, ধীরে ধীরে কি হচ্ছে আপ ডাউন হচ্ছিল, এবং শেষে দেখা গেছে যে $250 থেকে $1,000 পর্যন্ত, প্রায় ধরে রাখো 75% কিন্তু বেড়ে গেছিল গোল্ডের প্রাইস 2001 সালে। একই সাথে যদি বলি যে 2022 সালে যে যুদ্ধের পরিস্থিতি, ঠিক আছে, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়েছে, সেটার দিকেও যদি লক্ষ্য করি, বিশ্বের অর্থনীতি অনিশ্চয়তা বৃদ্ধি হয়েছিল। শুরুতে গোল্ড ওঠানামা ছিল, কিন্তু পরে সর্বোচ্চ দামের কাছাকাছি যায় এবং চাহিদা বৃদ্ধি পায়, আবার বেড়েছিল শেষে। মানে দেখছি যে যখন পরিস্থিতি খারাপ হয় গোল্ডের প্রাইস কিন্তু বাড়ে, এবং তেল সংকট বিশেষ করে যদি হয়
তাহলে গোল্ডের প্রাইস অনেকটা কমে যায়, কারণ প্রত্যেকটা ইনভেস্টর একটা সেফ জায়গা, এমনকি তেল, পেট্রোলিয়াম এইসব জায়গায় বেশি ইনভেস্টমেন্ট করে, যার কারণে গোল্ড ধারাস করে পড়ে। কিন্তু যতটা পরিমাণ পড়ে তার থেকে বেশি ওঠে। কেন আমি বলছি যে এই গোল্ডের প্রাইস কমবে, আরও কমবে, কিন্তু কিছু সময় পর একদম হঠাৎ করে র্যালি দেখাবে। কারণটা আমি বলি, দেখো এখানে যদি আমরা দেখি ইউএস ডেট, ইউএসের কিন্তু এই পরিমাণে প্রচুর, মানে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, এখানে কিন্তু ইউএসের সব থেকে বেশি খরচ হচ্ছে, এবং ইউএস দিনে দিনে, মানে আমি বুঝতেই পারছো, আর ডোনাল্ড ট্রাম্প বলে কথা, যার কথায় কেউ বিশ্বাস করে না, যার কারণে আজকে কি বলছে কালকে কি বলছে তার কোনো গ্যারেন্টি নেই, এবং এই যুদ্ধ পরিস্থিতি যে 10 দিন বা 15 দিন পর মানে ঠিক হয়ে যাবে এরকমও কোনো সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আজকে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে কালকে তার উল্টোটাই করছে। ঠিক আছে, সিজ পাওয়ারের কথা বলছে, এখানে ইরান কোনো মতেই সিজ পাওয়ার কিন্তু করছে না, বা তাদের সঙ্গে একসাথে কোনো কথোপকথনই করতে চাইছে না, কারণ একটাই, আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আমেরিকাকে আর বিশ্বাস করতে চাইছে না, এর বিভিন্ন রিজন রয়েছে। তো এখানে আমরা যদি দেখি যে এই যে আস্তে আস্তে আমরা দেখছি যে ইউএসের কিন্তু ডেপ্ট বেড়ে চলছে, মানে ঋণ, ইউএসের যে ঋণ সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তোমরা এটা ধরতে পারো, এই যে ইউএসের ঋণ কারেন্ট যদি দেখো, এই যে ঋণ দেখতে পাচ্ছ অটোমেটিক টাইম অনুযায়ী কি পরিমাণে বেড়ে গেছে, যেখানে এখন বর্তমানে কিন্তু 34 থেকে 36 ট্রিলিয়ন ডলার কিন্তু ঋণ রয়েছে আমেরিকা সরকারের, এবং সেটা ধীরে ধীরে বাড়তেই চলেছে। এবং যদি যুদ্ধ পরিস্থিতি শেষ না হয়, মানে এখানে ডলারে আমি বললাম, যদি ভারতীয় মুদ্রায় বলি, প্রায় 2800 লক্ষ কোটি টাকা, 2800 লক্ষ কোটি টাকা, মানে বুঝতে পারছো কি পরিমাণ ঋণ রয়েছে। এই ঋণের একটা ইন্টারেস্ট কিন্তু ইউএস সরকারকে দিতে হয়, এবং আমেরিকা এই যে ঋণ এর ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা, মানে আমরা যেরকম লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়, সেরকম আমেরিকাও যে লোন রয়েছে বা বাড়ছে তার ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টের পরিমাণ কিন্তু আমেরিকার যে আর্মির বাজেট রয়েছে তার থেকেও বেশি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো, এবং দিনে দিনে সেটা বাড়ছে, এবং যুদ্ধ পরিস্থিতিতে প্রচুর পরিমাণে ঋণ বাড়ছে। এবং যেই কারণে কিন্তু এই যে যেটা বলছিলাম, ফেডের রেট কার্ড, ফেডের যে রেট বা সরকারি যে 6 থেকে বা 5% যে ফিক্সড ডিপোজিট বা বন্ডে দিচ্ছে, সেটা আর বেশি দিন কিন্তু যুদ্ধ চললে দিতে পারবে না। আর যখনই এখানে ইউএস বন্ডে দিতে পারবে না, ইউএস যখনই এখানে ইন্টারেস্ট রেট 5% ফিক্সড সরকার দিতে পারবে না, ইন্টারেস্ট কমিয়ে দেবে, 3% নেমে আসবে ইন্টারেস্ট, তখন কিন্তু যারা এতদিন ধরে বন্ডে ইনভেস্ট করছিল, যারা এতদিন ধরে সরকারি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করছিল ও সিকিউর থাকছিল, তারা কিন্তু বেরিয়ে আসবে, বেরিয়ে এসে গোল্ডে ইনভেস্ট করবে। আর যখনই তারা গোল্ডে ইনভেস্ট করবে, তখন কিন্তু সবাই একসাথে, যখনই রেট কমবে, সরকারি রেট কমবে ফিক্সড ডিপোজিট বন্ডের, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গোল্ড কিন্তু র্যালি দেখাবে, এবং র্যালি দেখাবে সেই আগের মতো যখন ক্রাইসিস হয়েছিল, প্রায় 4 গুণ অয়েলের দাম বেড়ে গেছিলো, এখনও বেড়েছে অয়েলের দাম। তো এই যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, তখনই কিন্তু এই যে 150% বৃদ্ধি হয়েছে, এরকমভাবে কিন্তু প্রায় 100% কিংবা 50%-এর ওপরে বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। এবার কথা হচ্ছে এই ডিলে এফেক্ট, এই এফেক্টটা কিন্তু শুরুতে পড়েই, আমরা দেখি যখনই ক্রাইসিস দেখা যায়, বিশেষ করে অয়েলের প্রাইস বেড়েছে, আমরা ইতিহাস আমাদের বলছে শুরুর দিকে কিন্তু পরে আমি যুদ্ধকালীন পরিস্থিতিতে, এবং পরে বড় র্যালি দেখা যায়, মানে ধরুন এরকমভাবে পড়ছে, ধীরে ধীরে পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে যখন বিশেষ করে ফেডের রেট কমে যায়, সরকারি বন্ডের রেট কমে যায়, তখন কিন্তু সব ইনভেস্টাররা বড় বড় সব গোল্ডে ইনভেস্ট করে, এবং গোল্ড ধারাম করে বেড়ে যায়, যেখানে দেখা গেছে বিগত সময়ে 150%-এরও বেশি কিন্তু আপ দিয়েছে, র্যালি দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট যারা ইনভেস্টর রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে, এখন পড়ছে এবং আরও পড়বে যতদিন না পর্যন্ত ফেডের রেট কাট কম হবে। পুরো বিষয়টা আমি অ্যানালাইজ করে আপনাদের বললাম। তো সেই কারণে প্যানিক সেল নয়, সেল করতে গেলেও বেশি তাড়াতাড়ি খুব বেশি সেল করার প্রয়োজন নেই, ধীরে ধীরে কিনুন কিংবা হোল্ড করুন, যখন এই র্যালি দেবে তখন যাতে আপনারা লাভ করতে পারেন। যারা রীতিমতো, এবং দেখা গেছে টাইম টু টাইম ওভারঅল 2-3 বছর
হয়তো এই যুদ্ধটা হয়তো 6 মাস চলবে, 6 মাস পর গোল্ড বাড়তে বাধ্য, কারণ গোল্ড কখনো কমে না, গোল্ড কখনো আমরা জানি বিশ্বাসঘাতকতা করে না। এই মুহূর্তে রিজন বললাম, এবং কেন বাড়ে, হঠাৎ করে র্যালি দেবে 100%, 150% আপ হয়ে যাবে, তার কারণটাও আপনাদের বললাম। তো সেই কারণে অল্প অল্প করে কিনুন, একবারে নয়, অল্প অল্প করে কিনুন, কিংবা যদি সেলও করা হয় অল্প অল্প করে সেল করবেন এবং হোল্ড করে রাখুন, পরবর্তীকালে আপনার জন্য ভালো হয়। বাদ বাকি আপনারা কি করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা ফিজিক্যাল গোল্ড কিনছেন তারা তো যখন ইচ্ছে কিনতেই পারেন, এই মুহূর্তে দাম প্রাইসটা অনেক কম আছে, কিনে রাখতেই পারেন। আপনাদের কি মনে হয় গোল্ড প্রাইস নিয়ে, এবং আপনারাও কি ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করছেন গোল্ডে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।